আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি কেমন আছেন? বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো জি, কেমন আছেন? জি, আপনারা কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে কি আলোচনা করেছিলাম আমরা? ব্যাংকিং কার্ড নিয়ে আলোচনা হয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এ বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকে মূলত আমরা শেয়ার বাজার নিয়ে কথা বলবো। শেয়ার বাজার এবং এটার শরিয়া নীতিমালা নিয়ে। মূলত শেয়ার বাজার বা ক্যাপিটাল মার্কেট এবং এটার শরিয়া নীতিমালা, এটা একটা জটিল অধ্যায়, বা যদি বলি এটা নিয়ে ফিকহি মতভেদ আছে অনেক, এটা নিয়ে পর্যালোচনা আছে অনেক। তো আমরা এটার মৌলিক বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা আসি পরিচিতি নিয়ে। আমরা আমাদের ক্লাসগুলো যেভাবে শুরু করি, নতুন কোনো টপিক আসলে প্রথমে আমরা পরিচিতিটা বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, শেয়ার বাজার এটার পরিচিতি কি, বা শেয়ার বাজার বলতে আমরা কি বুঝি। যেমন অনেক ধরনের বাজার থাকে আমাদের আহ এলাকাগুলোতে, মাছ বাজার, কাঁচা বাজার, সবজি বাজার। তো এরকম এই যে বিভিন্ন বাজার নামে নামকরণ করা হয়, এর অর্থ কি ওই বাজারে গেলে ওই জিনিসটা বা ওই পণ্যটা পাওয়া যায়। তো এরকমই একটা বাজারের নাম হচ্ছে শেয়ার বাজার, যেখানে আপনার শেয়ার পাওয়া যায় বা বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়। এই বাজারটাকে আবার আপনার ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মানে কি আমরা জানি, ক্যাপিটাল মানেই হচ্ছে, একটা অর্থ তো রাজধানী, আরেকটা অর্থ হচ্ছে আপনার মূলধন। তো যেখানে আপনার মূলধন বিনিয়োগ করা হয়, মূলধনের বিনিয়োগ গ্রহণ করা হয়, এমন বাজারকেই মূলত ক্যাপিটাল মার্কেট বা বাংলায় শেয়ার বাজার বলে। এই ধরনের বাজারগুলো সাধারণত আমাদের সাধারণ বাজারগুলোর মতো না, বরং এই শেয়ার বাজারের লেনদেনটা হয় মূলত স্টক এক্সচেঞ্জে। আপনার আমাদের বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে আপনার আমাদের জানা মতে। এর মধ্যে একটা হচ্ছে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে আপনার আমাদের মতিঝিলে, আমি যেখানে থাকি পাশেই। আর আরেকটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। এই দুইটা স্টক এক্সচেঞ্জেই মূলত এই শেয়ার বা শেয়ারের কেনা বেচা, শেয়ারের লেনদেন হয়ে থাকে। যেহেতু বর্তমানে আপনার সচরাচর আপনার মানুষ সশরীরে গিয়ে শেয়ার কেনার বিষয়টা ওইভাবে নেই, বরং বর্তমানে অনলাইন ভিত্তিক হওয়ায় অনলাইনেই আপনার বিভিন্ন কোম্পানির শেয়ার ইত্যাদি কেনা বেচা করা যায়। তো যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে শেয়ার বাজার। এই শেয়ার বাজারে মূলত কি হয়? শেয়ার বাজারে শেয়ারের কেনা বেচা হয়। শেয়ার মানে কি? শেয়ার মানে হচ্ছে কোম্পানির কোম্পানিতে বিনিয়োগ করা, কোম্পানিতে অংশগ্রহণ করা, যেটাকে আমরা মুশারাকা বা শিরকাতও বলতে পারি। কোম্পানিতে মূলধন বিনিয়োগ করা। তা আপনি যখন কোনো কোম্পানিতে মূলধন বিনিয়োগ করবেন, সেটা 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, তো কোম্পানি এটার বিপরীতে আপনাকে আপনার একটা রিসিপ্ট দিবে। তো ওই রিসিপ্টটা একটা দলিল যে আপনি এই কোম্পানিতে 1000 টাকা বিনিয়োগ করেছেন। তো এই বিনিয়োগের উপর ভিত্তি করে কোম্পানি আপনাকে লাভ শেয়ার করবে, তার প্রফিট দিবে। প্রফিটের একটা সুনির্দিষ্ট অংশ যেটা তার আপনাকে দেয়ার কথা, সেটা আপনাকে প্রদান করবে। এটাই হচ্ছে মূলত শেয়ার। আবার যদি লস হয়, সেই লসটাও আপনাকে বেয়ার করতে হবে, বহন করতে হবে। তো খেয়াল করেন, শেয়ারের মূল বিষয়টা খুব জটিল বা খুব আপনার কঠিন কোনো ইস্যু না। এটা আমরা সহজেই বুঝি। যে কোনো কোম্পানি, বড় হোক ছোট হোক, যেমন আমি একটা ব্যবসা করলাম বা ব্যবসা দাঁড় করালাম, তা আমি আমার ব্যবসায় 100 জন পার্টনার নিব। সবার কাছ থেকে আমি 1000 টাকা করে নিব, 1 লক্ষ টাকা আমি জোগাড় করব। তো এই যে 1 লাখ টাকা আমি এখানে জোগাড় করছি, সবার কাছ থেকে 1000 টাকা করে নিচ্ছি, এই যে 100 শেয়ার আমি ছাড়লাম, পার শেয়ার ভ্যালু কত? 1000 টাকা। এটাই হচ্ছে শেয়ার। তো এরকম বড় বড় কোম্পানিগুলো তাদের মূলধন যখন ঘাটতি হয়, বা তারা মূলধন সংগ্রহ করার জন্য বা তারল্য সংকট দূর করার জন্য
তারল্য সংকট বলতে বোঝায় আপনার তাদের ক্যাশ সংকট আছে, আপনার টাকার সংকট। তো এখন তারা নতুন কোনো প্রোডাক্ট তৈরি করবে, নতুন কোনো সার্ভিস তারা প্রোভাইড করবে, এটার জন্য টাকা দরকার। প্রোডাক্ট তৈরি করার জন্য টাকা দরকার। কাঁচামাল বিদেশ থেকে আমদানি করবে, এটার জন্য টাকা দরকার। তো এরকম যখন টাকার প্রয়োজন হয় তখন তারা বাজারে শেয়ার ছাড়ে, এবং সেই শেয়ার যারা সংগ্রহ করে তাদের অর্থটা কোম্পানি পেয়ে যায়। ওই টাকাটা কোম্পানি তাদের ব্যবসা বা ব্যবসার পলিসিতে, ব্যবসায়িক কার্যক্রমে তারা টাকাটা ব্যবহার করে, এবং এই টাকার বিপরীতে যে মুনাফা বা লভ্যাংশ উঠে আসে সেটা গ্রাহকদেরকে সরবরাহ করে। এটাই মূলত হচ্ছে আপনার শেয়ার বাজারের মূল বিষয়। এখন আপনার মূল বিষয়টা যদি, মূল থিমটা যদি আমরা চিন্তা করি, এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না। মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে আপনার, আমি একটা কোম্পানির শেয়ার কিনলাম, তো বিপরীতে কোম্পানি আমাকে লভ্যাংশ দিচ্ছে, এটা কি নাজায়েজ বলেন? না। না। আচ্ছা, এটা তো নাজায়েজ না, কিন্তু বিষয়টা হচ্ছে বর্তমানে লেনদেনটা এত সরলভাবে হয় না আপনার। এখন শেয়ার বাজার এটা আলাদা একটা মার্কেট, এই মার্কেটের কিছু পলিসি আছে, নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী এখানে লেনদেনগুলো হয়। শেয়ারের আপনার নানান ধরন থাকে, আপনার একটা হচ্ছে আইপিও শেয়ার যেটাকে বলে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার, এরকম নানান প্রিফারেন্স শেয়ার, শেয়ারের নানান ধরন, নানান আইটেম, নানান প্রকার আছে আপনার। খুব সহজে যদি আমরা বলি যে বর্তমান শেয়ার বাজারগুলোতে যেই ধরনের শেয়ারের কেনা বেচা হয়, যেই ধরনের শেয়ারের ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার। সেকেন্ডারি শেয়ারটা হচ্ছে এমন শেয়ার যে শেয়ারের সাথে আপনার মূল কোম্পানির সম্পর্কটা তুলনামূলক কম থাকে, এবং এই শেয়ারগুলো আসলে মানুষ কিনে বিক্রি করার জন্য। দেখেন, একটা হচ্ছে আমি একটা কোম্পানি শেয়ার কিনে রাখলাম কেন? কারণ কোম্পানির লভ্যাংশ পাবো আমি। আরেকটা হলো আমি শেয়ারটা কিনলাম, কিনে আবার আরেকজনের কাছে এটা পাস করে দিলাম, বিক্রি করে দিলাম। তিনি আবার আরেকজনের কাছে বিক্রি করে দিলেন, তিনি আবার আরেকজনের কাছে বিক্রি করে দিলেন। এভাবে শেয়ারটাই হাত বদল হতে থাকলো। না, মূল কোম্পানির সাথে প্রফিট বা লাভ লস বহন করার বিষয়টা তখন থাকে না। দেখা যাচ্ছে শেয়ারটা এক হাত হয়ে আরেক হাতে চলে যাচ্ছে, একজন থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে। আপনি 100 টাকায় কিনেছেন, আপনি 110 টাকায় সেল দিলেন, তিনি আবার 120 টাকায় বিক্রি করলেন। আবার কখনো ডাউন হয়, শেয়ারের দামটা কমে যায়, কখনো বাড়ে। এগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি শেয়ার। তো যখন দেখা যায় একটা শেয়ার কেনাই হয় বিক্রির উদ্দেশ্যে, আমি একটা কোম্পানির শেয়ার কিনলাম কেন? আমি এটা বেচে দিব যখন একটু শেয়ারের বা কোম্পানি যখন ভালো অবস্থায় থাকবে। এভাবে যখন শেয়ার কেনার উদ্দেশ্যটাই হয় ট্রেডিং, মানে এটা বিক্রি করে দেওয়া, এটা রেট বেড়ে গেলে বিক্রি করে দেওয়া, তখন ওই শেয়ারের সাথে মূল কোম্পানির সম্পর্কটা কমে যায়। বুঝতে পারছেন বিষয়টা? এবং শেয়ার বাজারগুলোতে মূলত এই ট্রেডটাই হয়ে থাকে। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানেই হচ্ছে আপনি একটা জিনিস কিনেছেন, একটা শেয়ার কিনেছেন আপনি, জাস্ট এতটুকু যে আপনি অপেক্ষায় আছেন যে কখন এটার রেটটা বাড়বে। যখন শেয়ারের রেটটা বাড়লো, আপনি সেল করে দিলেন। আপনি 100 টাকায় কিনেছেন, 105 টাকায় বিক্রি করে দিলেন। আপনার কাছ থেকে যিনি কিনেছেন তিনিও একটা ট্রেডিং এর মধ্যে আছেন, একটু দাম বাড়লো, তিনি এটা সেল করে দিলেন। তো যারা শেয়ার কিনবেই বিক্রির উদ্দেশ্যে, তাদের সঙ্গে কি মূল কোম্পানির লাভ লসের কোনো সম্পর্ক থাকবে? অবশ্যই থাকবে না। হ্যাঁ, একটা সম্পর্ক আছে, কারণ একটা শেয়ারের ভ্যালু উঠানামা করে মূল কোম্পানির উপর ভিত্তি করে। যেমন গ্রামীণ ব্যাংক একটা কোম্পানি, গ্রামীণ ফোন, তো তাদের শেয়ারের দাম ওঠানামা করবে গ্রামীণ ফোনের যে মার্কেট বা তার যে অবস্থান সেটার উপর ভিত্তি করে। এটা ঠিক, বাট একটা শেয়ার হোল্ডার, সে শেয়ার কিনতেছে কি উদ্দেশ্যে? এটা বেচে দেওয়ার উদ্দেশ্যে, বিক্রির উদ্দেশ্যে। তখন এখানে মূল কোম্পানির সাথে সম্পর্কটা যেমন কম হয়, মূল কোম্পানি থেকে লাভ লস পাওয়া বা ওই বিষয়টাও এখানে মুখ্য হয় না, বরং গৌণ হয়ে যায়। তো এই কারণে আপনার শেয়ার বাজারে কিছু জটিলতা তৈরি হয়। জটিলতাগুলো কিভাবে হয় আপনার? অনেক সময় দেখা যায় মূল কোম্পানি লসে আছে কিন্তু শেয়ারের দাম বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এখন কোনো কোম্পানি লসে থাকলে শেয়ারের দাম যদি বাড়ে, তাহলে এটা বাস্তবতার বিপরীত না? অবশ্যই বিপরীত। যেমন মনে করেন আহ বাংলাদেশের একটা মোবাইল ফোন কোম্পানি, কথার কথা আপনার এয়ারটেল, কোনো কারণে দেখা গেল মার্কেট তার ডাউন, কিন্তু বাজারে তার শেয়ারের দাম অনেক বেশি। তাহলে এতে কি বোঝা গেল? যে এয়ারটেল কোম্পানির সঙ্গে তার শেয়ারের বাস্তবে কোনো সম্পর্ক নাই।
যদি সম্পর্কই থাকতো তাহলে কোম্পানি যখন ডাউন তার শেয়ারটাও ডাউন হবে। এটাই হয় আপনার শেয়ার বাজারগুলোতে। এখানে মূল কোম্পানির অবস্থানের সঙ্গে তার শেয়ারের দাম ওঠানামার কোনো সম্পর্ক নেই, বরং অনেক সময় দেখা যায় বিভিন্ন গুজব বা বিভিন্ন চক্র, দালাল ইত্যাদির মাধ্যমে বা নামে বেনামে অনেক কিছুর মাধ্যমেই বা অনেক ধরনের চক্রের মাধ্যমেই শেয়ারের দাম ওঠানামা করে, কখনো বাড়ে কখনো কমে। এটার সঙ্গে মূল কোম্পানির কোনো সম্পর্ক থাকে না। তো যে কারণে ওলামা একরাম অনেকেই এই শেয়ার বাজার নিয়ে আপত্তি তুলেছেন, কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছেন। এখন দেখেন, এই যে শেয়ারের দাম ওঠানামা করা, আমরা বললাম এটার সঙ্গে যদি মূল কোম্পানির সম্পর্ক থাকে তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আদতে কোনো সম্পর্ক নেই। এজন্য আপনারা প্রায়ই দেখবেন শেয়ার বাজারে দরপতন বা শেয়ার বাজারে অনেক ধরনের বড় লসের সম্মুখীন হচ্ছে অনেকে। অনেকে লস খাচ্ছে, অনেকে শেয়ারের দাম কমে যাচ্ছে, মানুষ হাই হাই করতেছে, পত্রিকাগুলোতে রিপোর্ট করতেছে, এরকম দেখেন না আপনারা? জি ওস্তাদ। আচ্ছা, এখন দেখেন, আমরা শেয়ার বাজারের মূল বিষয়টা বুঝতে পারলাম, এখানে যে একটা চক্র কাজ করে। আদতে শেয়ার নিয়ে কেন আপত্তি সেটাও আমরা ধরতে পারলাম, যে আসলে এখানে শেয়ারের সাথে মূল কোম্পানির সম্পর্কটা থাকে না। বরং আমি যদি আরো সহজে আপনাদেরকে বলি বোঝার জন্য, শেয়ারটা হচ্ছে একটা পণ্যের মতো। এবার বুঝছেন? জি জি হুজুর। হুজুর। জি মানে ওস্তাদ। শেয়ার হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, পণ্য, এটার কেনা বেচা হচ্ছে। মানে আসলে যে এটা একটা অংশীদারিত্ব বা একটা কোম্পানির লাভ লসের সাথে এটার একটা সম্পর্ক থাকার কথা, এটা আসলে হয় না। এটা হয় কোথায়? মনে করেন আপনারা অনেক প্রাইভেট কোম্পানিতে এগুলো হয় বা অনেক সমিতিতে এগুলো হতে পারে। যেমন আপনারা আহ 10 জন মিলে একটা জায়গা কিনলেন, তো 10 জনেরই তো এখানে শেয়ার আছে, ঠিক না? 10 জনই তো এখানে পার্টনার, 10 জনই এখানে শেয়ার হোল্ডার। তো এই জমির দাম যখন বাড়বে, প্রত্যেক শেয়ারের দাম বাড়বে না? বাড়বে অবশ্যই। 10 জন যদি 10 লাখ টাকাতে জায়গা কিনেন, এই জায়গার দাম যদি 20 লাখ হয়, তাহলে পার শেয়ার দাম বাড়বে আপনার 2 লাখ টাকা করে। জায়গার দাম 30 লাখ হলে পার শেয়ার হবে 3 লাখ টাকা। 40 লাখ হলে পার শেয়ার হবে 4 লাখ। 50 লাখ হলে পার শেয়ার হবে 5 লাখ। এভাবে বাড়বে। কিন্তু জায়গার দাম কম, শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, এটা কখনো হবে না। এটা হলো বাস্তবতা, আমরা বুঝি। কিন্তু শেয়ার বাজার যেটা, আমরা যেটাকে শেয়ার বাজার বলতেছি, এই বাজারটাই হচ্ছে একটা চক্র, এই বাজারটাই হচ্ছে একটা ফাঁদ। এখানে আসলে বাস্তবতা কিছু নেই। এখানে কোম্পানির অবস্থান দেখেও লাভ নেই। দেখা যাবে একটা কোম্পানি লসে আছে, কিন্তু ওই কোম্পানির শেয়ার এখন ট্রেডিং এ অনেক শীর্ষে, ওটার সূচক দেখাচ্ছে অনেক শীর্ষে, ওটার ভ্যালু অনেক বেশি। এইভাবে অনেক সময় মার্কেটে একটা গুজব তৈরি করে অনেক কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে দেওয়া হয়। যেমন হঠাৎ করে দেখা যায় একটা শেয়ারের দাম বাড়তেছে। শেয়ারের দাম কি, আপনি 500 টাকাতে কিনছেন, পরের দিন দেখলেন এটা 1000 টাকা হয়ে গেছে। আপনি এটা 1000 টাকাতে সেল করলেন। আরেকজন 1000 টাকাতে কিনে এটা দেখলো যে এটার দাম হয়ে গেছে 2000 টাকা। এভাবে 3000, এভাবে 4000, এভাবে হতে হতে দেখা যায় আপনার 1000 টাকার একটা শেয়ারের দাম হয়ে যায় 50,000 টাকা। এখন যিনি সর্বশেষ 50,000 টাকাতে শেয়ারটা কিনলেন, ওনার উদ্দেশ্য কি ছিল? এটা হয়তো আরো বাড়বে, তিনি আরো বেশি দামে এটা বিক্রি করবেন। কিন্তু 50,000 হওয়ার পরে দেখা যায় হঠাৎ এটা ডাউন হতে থাকে, 48,000 হয়ে গেল, এরপরে দেখা যাচ্ছে 44,000 হয়ে গেল। তিনি তখন অপেক্ষায় থাকেন, হয়তো দামটা আবার বাড়বে, মার্কেটে খবর ছড়ায় যে আরেকটু বাড়বে। তিনি অপেক্ষায় থাকেন। হঠাৎ করে দেখা যায় কমতে 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 ওই 50,000 টাকার শেয়ার আবার চলে আসে 2,000 টাকা। গেমটা বুঝতে পারছেন? তাহলে এখানে ধরা খেয়েছে কে? যিনি সর্বশেষ 50,000 টাকাতে শেয়ারটা কিনেছে। বুঝছেন বিষয়টা সবাই? জি এখন যিনি সর্বশেষ 50,000 টাকাতে কিনলেন, ওনার তো মাথায় হাত, কারণ ওনার শেয়ারের দাম হয়ে গেছে এখন 2,000 টাকা। এখন সর্বশেষ দামটা কেন কমে? কারণ একটা চক্র যখন মার্কেটে গুজব ছড়ায় দামটা বৃদ্ধি করে দেয়, তখন যখন দামটা বাড়তে থাকে, এই দাম বাড়ার সুবিধাটা নেয় একটা চক্র। তারা যখন এখান থেকে কোটি কোটি টাকা লুট করে নেয়, তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, তারা সাধারণ শেয়ার হোল্ডার। এটা বাংলাদেশে নতুন না, শেয়ার বাজারে মনে করেন এটা সবসময় হতেই থাকে। যদিও বর্তমান শেয়ার বাজারের অবস্থা মৌলিকভাবেই খুবই খারাপ। এই ছিল আপনার শেয়ার বাজারের যে একদম সাধারণ চিত্র সেটা। এবার আমরা একটু শরিয়া দিকগুলো পর্যালোচনা করি।
দেখেন, শেয়ার কেনা বেচা করার অর্থ কি? শেয়ার বাজারের থেকে শেয়ার কেনা মানেই হচ্ছে শেয়ার কেনা বেচা করা। এই যে মনে করেন আমি একটা উদাহরণ দিলাম, যে মনে করেন আমরা 10 জন মিলে আমরা একটা জায়গা কিনলাম, জায়গার দাম হচ্ছে 10 লাখ টাকা। তাহলে এখানে পার শেয়ার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা করে। এই জায়গার দাম বেড়ে গেল, মনে করেন 20 লাখ টাকা হয়ে গেল, তাহলে পার শেয়ার ভ্যালু হবে কত? 2 লাখ টাকা। এখন যদি এই যে 10 জন মিলে আমরা জায়গা কিনলাম, আমাদের 10 জনের মধ্যে কেউ যদি জায়গাটা সেল করতে চায়, কত টাকাতে সেল করবেন? 2 লাখ টাকা দিয়ে। তিনি যে 2 লাখ টাকা দিয়ে শেয়ারটা বিক্রি করতেছেন, এই 2 লাখ টাকার বিপরীতে কি আছে এখানে? জায়গা আছে না আপনার? জি জি হুজুর। যে জায়গার 10 ভাগের 1 ভাগ আছে। হ্যাঁ, ধরতে পারছেন। তার মানে এখানে যে শেয়ারটা বিক্রি করা হচ্ছে, এখানে কি শেয়ারটা মুখ্য না জায়গা? মানে বিক্রি হচ্ছে কি শেয়ার নাকি জায়গা? বিক্রি হচ্ছে। হ্যাঁ, মানে শেয়ার তো আসলে কিছু না। শেয়ার মানে হচ্ছে একটা ডকুমেন্টস, একটা কাগজ, একটা অংশীদারিত্বের একটা চুক্তিপত্র, এতটুকুই। মানে এর বাইরে তো এখানে অন্য কিছু নাই। মানে এখানে মূল বিক্রিটা হচ্ছে জায়গা, জায়গাটা হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট। এবার আসেন, আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, একটু জটিল। আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনলেন, 1,000 টাকা দিয়ে একটা কোম্পানির শেয়ার কিনলেন, তা আপনি যখন শেয়ার কিনবেন, এর মানে হচ্ছে আপনি এই কোম্পানির একজন অংশীদার। কোম্পানির সব ক্ষেত্রে আপনার অংশীদারিত্ব আছে। এখন একটা কোম্পানিতে কি আপনার আহ সব স্থাবর সম্পদ থাকে নাকি অস্থাবর সম্পদও থাকে আপনার? এখন মনে করেন, সহজে বলি, আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন, ওই কোম্পানি আপনার জায়গার ব্যবসা করে। তাহলে ওই কোম্পানির মূল প্রোডাক্ট হচ্ছে জায়গা, তা আপনার শেয়ারের বিপরীতে জায়গা আছে, এটা তো আপনি বুঝতে পারতেছেন। কিন্তু যেই কোম্পানির শেয়ার আপনি কিনেছেন, ওই কোম্পানির আপনার ব্যাংকের লোনও আছে 50 লাখ টাকা। তা আপনার শেয়ারের বিপরীতে কি শুধু জায়গা আছে নাকি লোনও আছে? বলেন। লোনও আছে। দুটোই আছে। লোনও আছে। আবার ওই কোম্পানির ক্যাশ আছে আপনার 50 লাখ টাকা। তা আপনার শেয়ারের বিপরীতে তো টাকাও আছে। বুঝতে পারছেন জি বিষয়টা? আচ্ছা, জি আরো সহজে বলি, দেখেন উদাহরণগুলো দিয়ে আপনাদের বোঝানোর জন্য। মনে করেন একটা নতুন কোম্পানি সূচনা, বা একটা নতুন কোম্পানি রান করলো বাংলাদেশে, একটা সূচনা হলো। তো একটা নতুন কোম্পানি যখন সূচনা হয়, তখন সে কি করে? মানুষের কাছ থেকে মূলধন সংগ্রহ করে। এরপর সে তার প্রোডাক্ট বা সে তার ব্যবসা শুরু করে। আগে দরকার হয় তার মূলধনের। এখন একটা নতুন কোম্পানি যখন শুরু করে, সে জনগণ থেকে মনে করেন 100 জন থেকে 1,000 টাকা করে সে 1 লাখ টাকা মূলধন নিল। এখনো সে তার ব্যবসার কার্যক্রম শুরু করে নাই। এখন এই 100 জন শেয়ার হোল্ডারের মধ্যে যে কোনো একজন শেয়ার হোল্ডার তার শেয়ারটা বিক্রি করতে চাচ্ছে। কোম্পানি কিন্তু এখনো তার ব্যবসা শুরু করে নাই। এখন এই শেয়ার হোল্ডার তার 1,000 টাকার শেয়ারের বিপরীতে কোম্পানিতে কি আছে আপনার? আপাতত কিছুই নেই তো। হ্যাঁ, মাশাআল্লাহ, একদম সুন্দর উত্তর দিয়েছেন। আপাতত কিছুই নেই, মানে 1,000 টাকায় আছে। আপনার টাকার বিপরীতে কোম্পানিতে 1,000 টাকায় আছে, এর বাইরে কিছু নাই। এখন এই শেয়ারটা সে যদি কারো কাছে 2,000 টাকা বিক্রি করে, এটা কি জায়েজ হবে? জি না। কেন জায়েজ হবে না, কেউ বলতে পারবেন? সে 1,000 টাকাকে 2,000 টাকার বিনিময়ে বিক্রি করছে। মাশাআল্লাহ, হ্যাঁ। এটা হচ্ছে আপনার, সে যে শেয়ারটা বিক্রি করতেছে, এই শেয়ারের বিপরীতে আসলে কোনো স্থাবর বা ফিক্সড অ্যাসেট নাই, ইংরেজিতে আমরা বলি। আছে কি? আছে হচ্ছে ওই 1,000 টাকাই, যেটাকে বলা হয় আপনার লিকুইড মানি, তরল অর্থ। এই জন্য 1,000 টাকা 2,000 টাকার বিনিময়ে বিক্রি করলে এটা সরাসরি আপনার সরাহাতান রিবা হবে, নাজায়েজ হবে। এখন আমরা আসি, এখন কোম্পানি যদি ওই 1 লাখ টাকা বিনিয়োগ নিয়ে আপনার সে তার কার্যক্রম শুরু করে, যেমন কোম্পানির কার্যক্রম কি হতে পারে আপনার? আমরা ধরলাম কোম্পানি কলম তৈরি করে। এখন কোম্পানি 1,000 টাকা বিনিয়োগ 100 জন থেকে নিয়ে 1 লাখ টাকায়, সে মনে করেন আপনার 20,000 টাকা তার অফিস বাবদ খরচ করলো, আর 80,000 টাকা দিয়ে সে কলম তৈরি করার জন্য কাঁচা মাল ইত্যাদি সংগ্রহ করলো, কালি, প্লাস্টিক এগুলো সংগ্রহ করলো। সে যখন কাঁচামাল সংগ্রহ করেছে বা কলম তৈরি করে ফেলেছে, এখন যখন তার কোনো শেয়ার হোল্ডার শেয়ার বিক্রি করতে চাইবে, বেশি দামে বিক্রি করা যাবে না?
জি কেন? কারণ এখন তার শেয়ারের বিপরীতে আপনার আছে কলম, একটা প্রোডাক্ট, একটা পণ্য, আর পণ্য এটা বেশি দামে বিক্রি করা যায়। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিই, উদাহরণগুলো খেয়াল করেন একটু। এই যে 1 লক্ষ টাকা সংগ্রহ হইল মূলধন হিসাবে, 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা কোম্পানি এটা রিজার্ভ রাখলো, মানে খরচ করে নেয়। আর 50,000 টাকা সে মনে করেন কাঁচামাল বা কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য তৈরি করলো। এখন এই কোম্পানির প্রত্যেক শেয়ার হোল্ডার যাদের শেয়ারের ফেস ভ্যালু ছিল 1,000 টাকা, তারা কি তাদের শেয়ার বেশি দামে বিক্রি করতে পারবে? আপনারা ভেবেচিন্তে উত্তর দেন, সমস্যা নেই। বিক্রি করা যাবে। কেন বিক্রি করা যাবে? কারণ এখানে প্রত্যেক শেয়ার হোল্ডারের শেয়ারের বিপরীতে আপনার পণ্য আছে, আবার ক্যাশ টাকাও আছে। তো সে যেটা বেশি নিবে, এই বেশি নেওয়াটা হবে তার শেয়ারের বিপরীতে যে পণ্য আছে ওই পণ্যের বিপরীতে। বুঝতে পারছেন? তার শেয়ারের জি জি বিপরীতে বুঝতে 50% পণ্য তো আছে আপনার। এখন বেশিটা যদি 50% পণ্যের বিপরীতে ধরি, সমস্যা নাই তো, ঠিক না? জি ব্যাখ্যায় গিয়ে সে বলবে যে ভাই আমি বেশি নিচ্ছি, আমি তো আমার শেয়ারের বিপরীতে তো আমার পণ্য আছে, কিছু হলেও পণ্য আছে, সেই পণ্যের বিপরীতে আমি আমার শেয়ারটা 2,000 টাকায় সেল করলাম, অসুবিধা নেই। এখন এই বিষয়গুলো বুঝার পরে একটু শরিয়ার বিষয়গুলো আমরা বুঝি। দেখেন, এই শেয়ার কেনা বেচা করা যাবে কিনা, শেয়ার বাজারে লেনদেন করা যাবে কিনা, এ নিয়ে আলেমদের মধ্যে 3 ধরনের মতামত আছে আপনার। কোনো আলেম এটাকে নিঃশর্তভাবে নাজায়েজ বলেন। নাজায়েজ বলেন মানে তারা মনে করেন যে এই ধরনের শেয়ার কেনাবেচা করা, কেনাকাটা করা, শেয়ার বাজারে লেনদেন করা সম্পূর্ণরূপে নাজায়েজ। এখানে কোনো ধরনের ছলচাতুরি বা কোনো ধরনের ব্যাখ্যা ইত্যাদির আশ্রয় নিয়ে জায়েজ বলার সুযোগ নাই, তারা এটাকে নাজায়েজ বলেন। যাই হোক, তাদের নাজায়েজ বলার পিছনে কিছু মৌলিক যুক্তি আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আলেমদের আরেকটা অংশ, মুফতি তাকি উসমানী সাহেব সহ একটা বড় অংশ মনে করেন, এবং এটাই জমহুর, যে শেয়ার বাজারে আপনার শর্ত সাপেক্ষে লেনদেন করা যাবে, শেয়ার কেনাবেচা করা যাবে। কারণ শেয়ার কেনাবেচা নাজায়েজ হওয়ার মৌলিক কোনো কারণ নাই। শেয়ার মানে কোম্পানির অংশীদারিত্ব, আর প্রত্যেকটা শেয়ারের বিপরীতে যদি ফিক্সড অ্যাসেট থাকে, তাহলে সেই শেয়ার কেনাবেচা করতে মৌলিকভাবে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো আপত্তি নাই। তো তারা মনে করেন এটা কেনাবেচা করা যাবে। তবে এখানে মৌলিক কিছু শর্ত আছে, শর্তগুলো যদি পরিপালিত হয় তাহলে করা যাবে, অন্যথায় করা যাবে না। এখন মৌলিক শর্তগুলো কি সেগুলো একটু দেখি, আমরা সেগুলো একটু পর্যালোচনা করি। এখন দেখেন, আপনি যে কোম্পানির শেয়ার কিনতেছেন, ওই কোম্পানি যদি কোনো হারাম লেনদেন করে বা কোনো হারাম প্রোডাক্ট তৈরি করে, তাহলে কি জায়েজ হবে? জি না তো এটা একটা শর্ত যে কোম্পানির মূল কারবারটা হালাল হওয়া। কারণ শেয়ার বাজারে আপনার শত শত কোম্পানি আছে। অনেক সময় অনেকে শেয়ার কেনা বেচার সময় এটা খেয়াল করে না, দেখে যে যে কোম্পানির রেট ভালো ওই কোম্পানির শেয়ার কিনতেছে, পরে দেখা গেল সেই কোম্পানি আপনার কোনো শুকর বা কোনো মদ, বিয়ার এগুলোর ব্যবসা করে। তাহলে তো এটা জায়েজ হবে না। বা কোনো সুদী ব্যাংকের শেয়ার কিনলো, এটাও তো জায়েজ হবে না। তো বোঝা গেল, আপনি যেই প্রতিষ্ঠান বা যে কোম্পানি শেয়ার কিনবেন সেটা অবশ্যই হালাল হওয়া। হালাল না হলে, সেটার কারবার হালাল না হলে শেয়ার কেনা যাবে না। 2 নাম্বার হলো যেটা আমরা আলোচনা করেছি, যে কোম্পানির অবশ্যই ফিক্সড কোনো অ্যাসেট থাকতে হবে। এটা কেন বললাম, জি এটা তো আলোচনা করেছি আমরা। কারণ কোম্পানির যদি ফিক্সড কোনো অ্যাসেট না থাকে, তাহলে সেই কোম্পানির শেয়ার কেনা বেচা করা যাবে? জি না এখন ফিক্সড অ্যাসেট থাকা মানে কি, মনে করেন কোন কোম্পানি আপনার মুদ্রার ব্যবসা করে, তো তাদের কোনো ফিক্সড অ্যাসেট আছে? আপনার কারেন্সির ব্যবসা করে। তো যাই হোক, অথবা কোনো কোম্পানি নতুন শুরু হয়েছে, এখনো ফিক্সড অ্যাসেট নাই, তো এমন কোম্পানি শেয়ার কেনা বেচা করা যাবে না। তো এটা, এই শর্তটা এজন্য, কারণ ফিক্সড অ্যাসেট যদি না থাকে তাহলে তো ওই শেয়ারটা আপনি কিনে লাভ নাই, আপনি এটা বেশি দামে সেল করতে পারবেন না। একটা শেয়ার কেনার উদ্দেশ্যই হয় কি, এটা বেশি দামে বিক্রি করা। এটার যখন ফিক্সড অ্যাসেট নাই, তো এটা আপনি বেশি দামে কিভাবে সেল করবেন? তো 3 নাম্বার আরেকটা শর্ত বলা হয়, সেটা হচ্ছে যে যেই কোম্পানির শেয়ার আপনি কিনবেন সেই কোম্পানি এমন হওয়া যারা মুসলিমদের কোনো ক্ষতি করে না বা মুসলিমদের ক্ষতি করা উদ্দেশ্য না হয়। যেমন আপনার ইসরায়েলি কোনো কোম্পানির শেয়ার আপনি কিনলেন, এটা জায়েজ হবে না। কেন?
কারণ ইসরায়েলি কোম্পানির শেয়ার, এটা উদ্দেশ্যই হয় মুসলিমদের ক্ষতি করা। এই ধরনের কোম্পানিগুলো বিজনেস করে, প্রফিট করে, এর উদ্দেশ্যই হয় মুসলমানদের ক্ষতি করা। আচ্ছা, খেয়াল করেন, তিনটা শর্ত আমরা বললাম। এক নাম্বার হচ্ছে কোম্পানির মূল কারবার হালাল হওয়া, কোম্পানির ফিক্সড কোনো অ্যাসেট থাকা, এটা হচ্ছে শেয়ার যেন বেশি দামে সেল করা যায় সেটার জন্য। ৩ নাম্বার আমরা বললাম কোম্পানির উদ্দেশ্য এমন হওয়া যারা মুসলিমদের ক্ষতি করে না, যেমন ইসরায়েলি কোম্পানি থাকতে পারে, ইহুদিদের কোনো কোম্পানি হোক, বা এমন কোনো কোম্পানি যারা মুসলিমদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করে, এমন কোম্পানি শেয়ার কেনা বেচাও জায়েজ নেই। এবং এখানে আরো কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনার একটু মতভেদপূর্ণ, মানে এই শর্তগুলোর মধ্যে যেগুলো আমরা তিনটা আলোচনা করেছি। এখন দেখেন, কোম্পানির মূল কারবার হালাল হয়, এটা তো আমরা বললাম। এখন দেখা যায় বাংলাদেশের অধিকাংশ কোম্পানি, এরা দেখা যায় ব্যাংকিং সুদে আক্রান্ত। বুঝতে পারছেন? জি হুজুর। অধিকাংশ কোম্পানি দেখবেন আপনার এদের ব্যাংক লোন আছে, আর ব্যাংক লোনটা সাধারণত নেওয়াই হয় সুদের উপর। এখন একটা কোম্পানির মূল কারবার হালাল, কিন্তু সে কোনো সুদী ব্যাংক থেকে লোন নিয়ে রাখছে, তাহলে কি এটা পরিপূর্ণ হালাল হইল? জি না হুজুর। না। এটা হলো একটা বিষয় আপনার, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই জায়গাটা একটা ঝামেলা তৈরি হয়ে গেল, যে একটা কোম্পানিকে আমরা বলতেছি তার মূল কারবার হালাল হইতে হবে, কিন্তু সে সুদী ব্যাংকের সাথে সম্পৃক্ত, এবং 99% কোম্পানি আপনার এইভাবে ব্যাংকগুলোর সাথে সম্পৃক্ত। আচ্ছা, তার মানে এটা একটা ঝামেলা তৈরি হয়ে গেল, আপনার মনে রাখবেন। আরেকটা হচ্ছে আমরা বললাম যে কোম্পানির ফিক্সড অ্যাসেট থাকা। এখন ফিক্সড অ্যাসেট কি পরিমাণ থাকবে, তো এটার পরিমাণ নিয়ে আপনার আলেমদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। কেউ কেউ বলেন যে আপনার ফিক্সড অ্যাসেট 50%-এর বেশি হওয়া, মানে কোম্পানির ফিক্সড অ্যাসেটের পরিমাণ 50%-এর বেশি হওয়া, এটা কারো কারো মত। কারো কারো মতামত হচ্ছে 33%-এর বেশি হওয়া, এরকম মতামত আছে আপনার। তো কতটুকু ফিক্সড অ্যাসেট থাকতে হবে এটা গুরুত্বপূর্ণ। আপনারা কোম্পানির সাথে কেউ সম্পৃক্ত হলে জানবেন, যে একটা কোম্পানিতে ফিক্সড অ্যাসেটের পরিমাণ খুবই কম থাকে আপনার। তো দেখা যায় কোম্পানির লিকুইড বা তরল অর্থ, এটার পরিমাণই বেশি হয়। আপনার ফিক্সড অ্যাসেট মানে কি? হয় কোম্পানির কাঁচামাল বা পণ্য, অথবা এমন যে কোম্পানির অফিসের যে চেয়ার, টেবিল, আলমিরা, এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট। এগুলোর পরিমাণ সাধারণত 50%-এর বেশি হয় না। আপনার দেখা যায় এগুলোর পরিমাণ কম হয়, 30% বা 35% এরকম হয়, বা আরো কম হয় কোনো কোনো ক্ষেত্রে। একটা কোম্পানির ফিক্সড অ্যাসেটের পরিমাণ যদি 50%-এর বেশি না হয়, তাহলে আলেমদের অনেকেই মনে করেন সেই কোম্পানির শেয়ার কেনা বেচা করা যাবে না, মানে শেয়ারটা লাভে বিক্রি করা যাবে না। এটাও একটা ঝামেলা তৈরি হচ্ছে, যে কোম্পানির ফিক্সড অ্যাসেটের পরিমাণ কতটুকু হওয়া। 33%-ও যদি আমরা ধরি, এটাও পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে। এই দুইটা শর্ত যদি একটু পর্যালোচনা করি আমরা, তাহলে দেখব যে অধিকাংশ কোম্পানি সুদের সাথে সম্পৃক্ত, আবার অধিকাংশ কোম্পানির ফিক্সড অ্যাসেটের পরিমাণ অনেক বেশি কম। বুঝতে পারছেন আমার কথাটা? জি উস্তাদ জি। এখন কোম্পানির ফিক্সড অ্যাসেটের পরিমাণ যদি কম হয় অধিকাংশ কোম্পানির, আবার অধিকাংশ কোম্পানি যদি সুদের সাথে সম্পৃক্ত হয়, তাহলে শেয়ার বাজারে নির্দ্বিধায় কেনাবেচা করা যাবে, শেয়ার কেনাবেচা করা যাবে, এটা কি বলা যাবে? না। তো যারা বলেন যে শেয়ার বাজারে কেনাবেচা করা যাবে, শেয়ার কেনাবেচা করা যাবে, আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করা যাবে, ওনারাও আসলে যেই শর্তগুলো দেন, যে কোম্পানির কারবার হালাল হওয়া, কোম্পানির ফিক্সড অ্যাসেট থাকা 30% বা 50%-এর বেশি, এই শর্তগুলো আদতে খুব বেশি একটা পাওয়া যায় না। এই জন্য তৃতীয় যে মতটা আমরা বলে থাকি, যে শেয়ার বাজারের লেনদেন থেকে বেঁচে থাকাটাই হচ্ছে অধিক সতর্কতা। বুঝছেন আমার বিষয়টা সবাই? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তো মতামত আসলে 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারে। একটা হচ্ছে কেউ কেউ এটা বিনা শর্তে জায়েজ বলছেন, নাজায়েজ না, প্রথমে ভুল বলেছিলাম আমি। কোন কোন আলেম এটা বিনা শর্তে জায়েজ বলেছেন। আবার কোন কোন আলেম শর্ত সহ জায়েজ বলেছেন। আবার কেউ কেউ আবার শর্ত ছাড়াই নাজায়েজও বলেছেন। এটাও একটা মত আছে আপনার। শর্ত সহ যারা জায়েজ বলেছেন,
ওনাদের শর্তগুলো যদি বিশ্লেষণ করি আমরা, তখন আমাদের মনে হয় যে বেঁচে থাকাটাই অধিক সতর্কতা। এটাই হচ্ছে শেয়ার বাজারের বিষয়ে একেবারে মৌলিক এবং সবচাইতে সতর্কতামূলক বক্তব্য, যে এটা থেকে বেঁচে থাকাটাই হচ্ছে সবচাইতে ভালো এবং তাকওয়ার দাবি। যেহেতু কোম্পানিগুলো অধিকাংশই সুদি লোনের সাথে সম্পৃক্ত, আপনার অধিকাংশ কোম্পানির এরকম ফিক্সড অ্যাসেটের পরিমাণ কম। সর্বোপরি শেয়ার বাজার, এটাকে আপনি বলতে পারেন এটা জুয়া না হইলেও এক ধরনের জুয়ার মতোই। মানে এখানে যে ট্রেডিং হয়, এখানে যে শেয়ারের কেনা দাম উঠানামা করে, এটার সাথে আসলে মূল কোম্পানির লস প্রফিটের সম্পর্ক খুব বেশি একটা থাকে না। বুঝছেন সবাই বিষয়টা? জি জি হুজুর। হুজুর। আচ্ছা হুজুর, শেয়ার বাজারের শর্ত বিষয়, ছাড়া আর তিনটে মতবাদ, তাহলে একটা শর্ত ছাড়া, একটা শর্ত সহ, আর একটা কি যেন? হ্যাঁ শুনেন, একটা হচ্ছে বিনা শর্তে জায়েজ, একটা হলো বিনা শর্তে না জায়েজ। বুঝতে পারছেন? আমি সহজে বলি, ১ নাম্বার বিনা শর্তে জায়েজ, ২ নাম্বার মতামত বিনা শর্তে না জায়েজ। বুঝতে পারছেন? ৩ নাম্বার মতামত হচ্ছে জি, শর্ত সহ জায়েজ। ৩ নাম্বার জাযাকাল্লাহ। মতামতটা যদি আমরা পর্যালোচনা করি শর্ত সহ জায়েজ, তাহলে পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে আসলে বেঁচে থাকাটাই ভালো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, অনেক ধারণা পেলাম। ভ্রান্ত ধারণা ছিল এই ব্যাপারে হুজুর। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সাধারণত কেউ শেয়ার কিনতে চাইলে যেটা বলি, যে কোনো কোম্পানির এক ধরনের শেয়ার আছে যেটাকে আইপিও শেয়ার বলে আপনার। আইপিও শেয়ারটা হচ্ছে যেটার সাথে মূল কোম্পানির সম্পৃক্ততা থাকে, এবং এটা খুব লটারির মাধ্যমে দেওয়া হয়, যেটার সাথে কোম্পানির লস প্রফিটের সম্পর্ক থাকে। ওই শেয়ারটা যদি কেনা যায় এবং কোম্পানিটা যদি হালাল হয়, কারবার যদি হালাল হয়, এবং কোম্পানির ফিক্সড অ্যাসেটের পরিমাণও যদি তার লিকুইড অ্যাসেটের চাইতে বেশি হয়, আহ এরকম শারিয়ার শর্তগুলো থাকে, কোম্পানি হালাল, তাহলে আইপিও শেয়ারটা কেনার চেষ্টা করা, যদি কিনতেই হয়, কখনো বিনিয়োগ করতেই হয় সেটা। কিন্তু সেকেন্ডারি মার্কেটে, শেয়ার বাজারে যে শেয়ারগুলো কেনা বেচা হয় আপনার সাধারণত, যেগুলোর সাথে মূল কোম্পানির লস প্রফিটের সম্পর্ক থাকে না, এই শেয়ারগুলো কেনা বেচা থেকে বিরত থাকা। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।